আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে বাংলাদেশ থেকে সমস্ত কূটনীতিকদের যে আত্মীয় পরিজন দান সন্ততি যারা আছে তাদেরকে সমস্ত ফিরিয়ে আনা হয়েছে। কালকেই ফিরিয়ে আনা হয়েছে, আজকে কিছু আসবেন, তারাও এসে পৌঁছে যাবেন সময় মতো। শুধু স্কেলিটন স্টাফ দিয়ে আপাতত কাজ করা হবে। এখন এই পরিস্থিতি কেন হলো? বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি তাতে যেটা জানা যাচ্ছে যে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে সশস্ত্র, এবং তারা হিজবুত এবং জামাতিদের সঙ্গে মিলে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমি কালকেই বলেছিলাম কোন এজেন্সি নিশ্চয়ই খবর দিয়েছে। আজকে যেটা জানা গেল সেটা RNAW এবং KGB দুজনের সূত্র আদান প্রদান করে, মানে গোয়েন্দা সূত্র আদান প্রদান করে এটা নিশ্চিত হয়েছে যে খুব সম্ভবত এই নির্বাচনের আগেই এই হামলাটা হবে, দেশ জুড়ে একটা হামলা হবে। সেখানে এই যে ভারতীয় হাই কমিশনে যারা ওই আত্মীয় পরিজন যারা স্ত্রী সন্তান নিয়ে বাস করেন, তাদের তো কাজে কর্মে বেরোতে হয়। তারা বেরোলে কতটা সুরক্ষিত কতটা অসুরক্ষিত তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তাদেরকে তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে। এবং আজকে সকালে যে আমি ভিডিওটি করেছি সেখানে আমি কাগজ তুলে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশকে এখন পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান, লেবানন এই সমস্ত দেশের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যেখানে কোনো মানে পরিজন এতে থাকবে না, মানে ফ্যামিলি রাখা যাবে না, এই অবস্থা। ইতিমধ্যে গতকালকে আবার সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডর, তিনি প্রথমে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সকালবেলা। বৈঠক করার পর আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন হাই কমিশনার প্রণয় বার্মা, তার সঙ্গে কথা বলেন। কথা বলার পর তড়িঘড়ি তিনি দিল্লি চলে আসেন। দিল্লি আসার পর দিল্লির কূটনৈতিকদের সঙ্গে একটা কথাবার্তা হয়, এবং যেটা শোনা যাচ্ছে এবং এটা কনফার্ম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ অ্যাম্বাসি তারাও কিন্তু ভারতবর্ষের দেখানো পথেই কিন্তু তারা এখন চলতে শুরু করছে। অর্থাৎ তারাও তাদের সমস্ত কূটনৈতিক যে সমস্ত আত্মীয় পরিজন সমস্ত রয়েছে তারাও দেশে ফিরিয়ে নিয়ে যায় বলে ঠিক করেছে। সারা কুক এটাতে মানে সারা কুক আসলে জানতে চাইছিলেন যে রিপোর্টটা কি, যেহেতু বিদেশি রাষ্ট্রদূত এবং তাদের সঙ্গে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো, তাই আমরা তাদের সঙ্গে এই ইন্টেলিজেন্স ইনপুটটা আমরা শেয়ার করেছি। শেয়ার করার পরপরই তিনি একেবারে প্লেন ধরে সোজা আবার ঢাকা গেছেন। ঢাকা গিয়ে তিনি আবার এই সমস্ত ব্যবস্থা করেছেন। হয়তো দেখা যাবে খুব শিগগিরই আপনারা খবর পাবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তারা এই একই ভারতের মতো এই একই পদক্ষেপ দিল। অর্থাৎ বাংলাদেশ যে ক্রমশ একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে, সেই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু একেবারে সুনিশ্চিত হয়ে গিয়েছে। আর একটা খবর হচ্ছে গিয়ে আপনাদের যে নির্বাচন যে হবে, সেই নির্বাচনে ইউ বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো,
আর যুক্তরাজ্য বলেছিল না, কমনওয়েলথ বলেছিল আমরা পাঠাবো, এবং এশিয়ান তারাও বলেছিল আমরা পর্যবেক্ষক পাঠাবো। ইউ এবং এরা তিনজনে অলরেডি বলে দিয়েছে আমরা কোনো পর্যবেক্ষক পাঠাবো না। কমনওয়েলথ এবং ইউকে তিনজনেই বলে দিয়েছে আমরা কোনো রকম পর্যবেক্ষক পাঠাবো না, আপনাদের ভোট আপনারা বুঝে নেবেন, কি করবেন না করবেন, আমরা এর মধ্যে ঢুকবো না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যদি ভারতের ওপরে কোনো আক্রমণ হয় তাহলে ভারত কি ছেড়ে দেবে? দেখুন, ভারতের একটা ঘোষিত নীতি আছে, সেটা হচ্ছে আমার সম্প্রভুতা এবং অখণ্ডতার ওপরে যদি কোনো আঘাত আসে, আমাদের সিঁদুর কিন্তু চলমান আছে, সেখানে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা আছে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমি গতকালকেও একটা লাইভ শোতে বলেছি, পাকিস্তানের ক্ষেত্রেও যেটা হবে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হবে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিশ্বাস করুন না করুন এটা কিন্তু হবেই। কারণ একটা দেশকে আপনারা ঠেলতে একদম কর্নার করে দিয়েছেন। আপনাকে যদি মানে বছর খানেক ধরে একটা মানুষ নিয়মিত অপমান করে যায়, আপনার পরিবারের লোকজনকে হেনস্থা করে, খুন করে, রাহাজানি করে, লুট করে, মানে আমি হিন্দুদের কথা বলছি, বাংলাদেশের যারা রয়েছেন, তো আপনি কতদিন বরদাস্ত করবেন? একটা সময় আপনি রিয়াক্ট করবেন, রিয়াক্ট যখন করবেন সেটা মারাত্মকভাবে রিয়াক্ট করবেন। কারণ শান্ত মানুষ যখন খেপে যায় তখন কিন্তু তার জ্ঞানগম্যি থাকে না। তাই বলে যে আমি বলছি না ভারতবর্ষ জ্ঞানগম্যি হারিয়ে করবে, তা নয়, কিন্তু যারা বিশ্বাস করেন, যারা খুব অন্তর থেকে বিশ্বাস করেন ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, সেই বিশ্বাস থেকে তারা বেরিয়ে আসুন। কারণ ভারতবর্ষকে আপনারা একেবারে কর্নারে ঠেলতে একটা বিড়ালকে যদি আপনি কর্নারে ঠেলতে থাকেন, এক সময় সে লাফিয়ে এসে আপনার টুটি চিপে ধরবে, সেটা কিন্তু বাস্তব। ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে তাই এখন ভারতবর্ষ মানে নজর রাখছে, পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন যে স্কেলিটাল স্টাফ গুলো রয়েছে, হয়তো স্কেলিটাল স্টাফ গুলোকে সেরাম হলে হয়তো ফিরিয়ে নেওয়া হবে। আর যেদিনকে ফিরিয়ে নেওয়া হবে সেদিন জানবেন বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আমি টাইম মেনটেন করতে পারলাম না, 1:30টার সময় আমি খবরটা আমাদের ভারতের টাইমে আমি আপলোড করি, কিন্তু এই খবরগুলো জোগাড় করতে করতে আমার সময় লেগে গেছে। ফলে আমি এই সময় এখন টাইম মেনটেন করাটা খুব মুশকিলের ব্যাপার। আমি যখনই ছাড়বো তখনই আপনারা দেখে নেবেন। আরো কিছু খবর আছে, যে খবরটা সন্ধ্যেবেলা 6:30টায় আজকে আমি লাইভ অনুষ্ঠানে থাকবো, সুলতানা রহমানের সঙ্গে আমার কথা হয়ে রয়েছে, লাইভ অনুষ্ঠানে থাকবো। যদি তার লাইভে যদি যুক্ত না হতে পারি, আমি আপনাদের সঙ্গে লাইভে আমি চলে আসবো, সেখানে আমি আবার কিছু খবর আপনাদের দিতে পারি। প্রতি মুহূর্তে খবর ডেভেলপ করছে এবং সেই খবরের যে মানে সেই সোর্স গুলোকে ধরতে গেলে একটু সময় লাগে। আমি কালকেও বলেছিলাম যে আমি কাউকে ধরতে পারিনি, আজকে আমি সকাল থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে বললাম। সুতরাং কোনোভাবেই এই বিভ্রান্তির মধ্যে থাকবেন না যে ভারতবর্ষ বাংলাদেশ অ্যাটাক করবে না। যারা বলছে তারা বলছে তাদের নিজেদের মতাদর্শ থেকে বলছে, কিন্তু বাস্তব সত্যটা এটা হলো ভারতবর্ষের গায়ে যদি হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন আপডেট দেওয়ার জন্য। নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর ইউনূস
তিনি হ্যাঁ না ভোটের অপেক্ষায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনায়। খবর কিন্তু একবারে পাক্কা খবর, এর মধ্যে কোনো 99.99% হচ্ছে পাক্কা খবর। এই ভোটে যদি হয় এই ভোটে যদি নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, তাহলে পরে তার ক্ষেত্রে কি কি প্রভাব আসতে পারে সেই নিয়ে তিনি এখন চিন্তায় চুল ছিঁড়ছেন। যমুনায় শুয়ে, বিছানায় শুয়ে, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাওয়া বারণ, সারা বিনিদ্র রজনী তার যায়, একদম ঘরের কথা বলছি আপনাদের। এখন সংবিধান আপনাদের আমি যা শুনেছি, আমি তো আপনাদের সংবিধান পড়িনি, সংবিধানের যে সমস্ত ধারা ফারা আছে তাতে সম্ভবত 7 এবং 8 নম্বর ধারায় বলা আছে, আর যাই হোক সব প্রতিবাদ করা যাবে, সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করা যাবে, কিন্তু সংবিধানের ওপরে কোনো আঘাত আনা যাবে না। মোহাম্মদ ইউনূস কি করেছেন, সেই সংবিধানকে নিয়ে পাঠ করে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, শপথ দিয়ে সেই সংবিধানকেই তিনি পাল্টে দেওয়ার জন্য আলী রিয়াজকে কাজে লাগিয়েছিলেন। আলী রিয়াজও কাজে লেগে গেছিলেন। সে কিন্তু সেই সংবিধান মানে সংবিধান সংশোধন সেটা হ্যাঁ না ভোটের ওপরেতে নির্ভর করছে। এই যে সরকারি খরচে সমস্ত আমলাদের, সব কর্মচারীদের নামিয়ে দেওয়া হয়েছে প্রচারের কাজে, এবং শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে সরকারি অর্থ ভান্ডার থেকে, মানে জনগণের টাকা জনগণের পিঠের চামড়া তোলার জন্য তিনি ব্যবহার করছেন। এখন এইগুলো করে এখন যদি হ্যাঁ এর পক্ষে ভোট না পড়ে, যার জন্য উনি এত প্রচার চালাচ্ছেন, তাহলে তার কি কি হতে পারে তিনি এখন সেই চিন্তা করছেন, মানে কত রকমের শাস্তি তার হতে পারে। কিন্তু আমি যতটুকু শুনেছি, যা জেনেছি আপনাদের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে, তাতে দেখা যাচ্ছে 7 এবং 8 নম্বর ধারায় যে বলা হয়েছে, সংবিধানের ওপরে যদি কোনো রকম হাত পড়ে তাহলে তার এক এবং একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আর কি কি হতে পারে সেটাও এখন, মানে তার আগে তিনি পেঁদানি খেতে পারেন কিনা, তাকে সমস্ত মানে লুঙ্গি পুঙ্গি ধরে তাকে দৌড় করানো যায় কিনা, সে সমস্ত ব্যাপারগুলো তাকে কিন্তু ভাবাচ্ছে। দেশ থেকে তো আর সরে যাওয়া যায়, এখন তো চলে যাওয়া যাবে না, কারণ দেশের মধ্যে তিনি আটকা পড়ে গেছেন, ভারত তাকে তো ছাড়বে না, অন্য কোনো দেশ তাকে আশ্রয়ও দিচ্ছে না। তিনি সংবিধান বিরোধী যত রকমের কাজ আছে সব কাজ তিনি সেরে ফেলেছেন। যেমন যারা নিরীহ মানুষ তাদেরকে সব জেলবন্দি করেছেন। তাদের কাছে সন্ত্রাসবাদী কে? তার কাছে সন্ত্রাসবাদী হচ্ছে চিন্ময় প্রভুর মতো সন্ন্যাসী। নিরাপরাধ আওয়ামী লীগ যারা রয়েছেন তারা হলো গিয়ে সন্ত্রাসী। তারপরেতে আপনার এই যত সাংবাদিক, লেখক, যত বুদ্ধিজীবী, শিল্পী যত আছে তারা হলো গিয়ে সন্ত্রাসবাদী। আর উনি হাজার খানেক যে জেল থেকে ছেড়ে দিলেন সন্ত্রাসবাদীদের, তারা হচ্ছে নিরাপরাধ মানুষ। সুতরাং সংবিধানের মধ্যে থেকে তিনি সংবিধান বিরোধী যা যা কাজকর্ম করার সব কটাকেই তিনি সেরে ফেলেছেন। এখন এই যে করেছেন সেটা এখন তো তার দায় তো তাকে নিতে হবে। এই যে এন্টায়ার যত উপদেষ্টা রয়েছে সব কটা উপদেষ্টার ঘাড়ে কিন্তু এই সংবিধান বিরোধীর, সংবিধান ভাঙার দায় তাদের ঘাড়ে পড়বে। এবং লাইন দিয়ে দেখবেন, আমি যেটা বলেছিলাম বহু আগে, ওই যে আইসিটি গঠন হয়েছে ওখানে দড়ি টেনে আসিফ নজরুল দেখে এসছে সব ঠিক আছে কিনা, শেখ হাসিনার ওখানে ফাঁসিটা ঠিক মানে হবে কিনা, দড়ি শক্তপোক্ত আছে কিনা, ওই দড়িতে
আপনাদের ঝুলতে হবে। আমি বহু পূর্বে বলেছি, হয়তো আপনাদের স্মরণে নেই, আপনারা হয়তো ভাবেন যে আমি সমস্ত ভুলভাল বকি, কিন্তু আমি বহু আগে আন্দাজ করেছিলাম যে এই জিনিসটা হবে, যেটা আজকে হতে চলেছে। আমি আশা করি না যে ভোট হবে, আমি আশা করি না। যদি কোনো কারণে হয়ে যায় এবং ন্যায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, দেশের মানুষ এমনি ক্ষেপে আছে, যতই তাদের চাপাচাপি করুক না কেন, কিন্তু তারা যখন ওই ন্যায়ের পক্ষে যখন ভোট দেওয়ার জন্য যখন চাপাচাপি করা হবে, তখন কিন্তু তারা বিদ্রোহ করবে। সেই বিদ্রোহের আশঙ্কাও কিন্তু একটা উনি করছেন, যে মানুষ এমনি এমনি আমাকে করবে না, মানে হ্যাঁ ভোট দেবে না, আমাকে জোর করে ভোট নিতে হবে। আর জোর করে ভোট নিতে গেলে কি কি অবস্থার মুখোমুখি ওনাকে হতে হবে, সেটাও কিন্তু ওনাকে ভাবাচ্ছে। সব মিলিয়ে এই ডাস্টবিন শফিক টপিক এখন দেখবেন সব মুছড়ে গেছে, কারোর মুখ থেকে কোনো কোনো কথা বেরোচ্ছে না। এই যে লম্বা চওড়া বাদ দিত যারা আমাদের সমস্ত ওই কচি কচা সংসদরা যারা রয়েছে, তারা একদম মুখে একদম কুরু পেটে দিয়ে সব ফেভিকল পুড়ে দিয়েছে মুখের মধ্যে। কারোর জীবও সরছে না, ঠোঁটও নড়ছে না। তারা একসময় হুঙ্কার মারত যে আমাদের কথাই হচ্ছে শেষ কথা এবং আমরা যা বলবো সেটাই হচ্ছে আইন। সার্জিস বলেছিলেন, আপনাদের মনে আছে। তবে হাসনাত ছেলেটা কিন্তু বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি সবার আগে আসে পরে, এরকম একটা কিছু ও বলেছিল। ওই ছেলেটা একটুখানি বুদ্ধিশুদ্ধি আছে, ও একটুখানি দূরদর্শী আছে, ও বুঝতে পারে। আর বাকিগুলোর তো কোনো জ্ঞান গম্ভীর নেই, একেবারে আকার মূর্খ। আপনাদের ওখানে গতকালকে আমি একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওতে দাঁত উঁচু ছেলে, সে নাকি বলছে ইউরেনিয়াম ছুঁড়ে ছুঁড়ে মেরে আমরা ইউরেনিয়াম পেয়েছি আর একদম ভারতকে শেষ করে দেবো। এই গাধাগুলো একটু পড়াশুনো করে না, তাই এই যে এই সঙ্গী সাথী যারা আছে, তিনি যখন বলছেন যে ইউরেনিয়াম ইউরেনিয়াম, সঙ্গী সাথী সব বলছে ইউরেনিয়াম ইউরেনিয়াম, শালা ইউরেনিয়ামটা কি সেটাই জানে না। এরা এতটুকু লেখাপড়া করেনি, ইউরেনিয়াম 100 কেজি যদি এনরিচ করা যায় তাহলে মাত্র 10 গ্রাম ইউরেনিয়াম বেরোবে। ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার একটা বিষ যাকে বলে। এবার শুধু ইউরেনিয়াম নিয়ে তো হবে না ভাই, ওই যে লম্বা যে আপনার মিসাইলটা দেখেন, তার মধ্যে কি কি থাকে, ফুয়েল, নিচে ফুয়েল থাকে, তার নিচে চার্জার থাকে, এবার ওপরে আছে আপনার নিউট্রন এবং প্রোটন, আর মধ্যখানে থাকে আপনার ডিফিউজার, আর মাথায় থাকে ওভারহেড যেটাকে বলে, মাথায় থাকে হচ্ছে ওই নিউক্লিয়ার, যেটাকে আপনারা বলছেন যে নিউক্লিয়ার আমরা পেয়েছি, ইউরেনিয়াম পেয়েছি। এই গাধারা জানে না এই যে বাকি অংশটুকু। তারপর আবার প্রজেক্টর আছে যেটা দিয়ে আপনি ছুড়বেন, তারও ব্যবস্থা নেই। এই যে ইউরেনিয়াম এনরিচ করতে গেলে কত সময় লাগে, কত স্পিডে তাকে ঘোরাতে হয়, একটা নির্দিষ্ট স্পিডে তাকে ঘোরাতে হয়, এবং ঘোরানোটা হচ্ছে সেই মাসাধিকাল ধরে চলতে 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 তারপরে নির্দিষ্ট সময় একটা ওই 10% মানে 10% একটা এ বেরোয়, বেরোয়, নিউক্লিয়ার বেরোয়। তার মানে আপনারা যদি মনে করেন যে ওই ঢেলা নিয়ে, মাটির ঢেলা নিয়ে ভারতের দিকে ছুটবেন, তাহলে কিছুই হবে না। আপনারা হচ্ছেন চরম একটি গাধা। এবং আমি বরাবর যেটা বলি যে এরা ফেসবুক আর ইউটিউবের বাইরে সারা বিশ্বের কিচ্ছু জানে না, সব কটা হচ্ছে মাদ্রাসা পড়ুয়া। আর এই মাদ্রাসা পড়ুয়াদের আসল মূল শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জন্যই আজকে দেশের এই অবস্থা। তো যাই হোক, আমি এখন সমালোচনা করতে বসিনি, সমালোচনা করলে এখন তো অনেক মানে সময়, সেই সমালোচনার সময় নেই। এখন হচ্ছে দেশ গড়ার সময়। এখন এই দেশ গড়তে গেলে এখন যে দরকার সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ইউনূসকে বিদায় করা যায়।
মূল প্রসঙ্গে ফিরে আসি, ডক্টর ইউনূস এখন কি ভাবছেন। ডক্টর ইউনূস এখন প্রতিটা দিন, তার খাওয়া দাওয়া তো লিমিটেড, তিনি বেশি খেতে টেতে পারেন না, ওই যতটুকু খেতে পারেন তাও আজকাল উনি খাওয়া ছেড়ে দিয়েছেন। উনি চা, জল, বিস্কিট এর ওপরেই উনি বেঁচে রয়েছেন। খাওয়ার স্পৃহা তার নেই। যার মাথায় ফাঁসির দড়ি ঝোলে সে কি করে খাবে বলুন? তার খাওয়া গলা দিয়ে নাববে? তার খাওয়া গলা দিয়ে নাববে না। তার উপরে সে পালাবার তার কোনো সুযোগ নেই। তিনি এদিক ওদিক করে যদি জাপান টাপানের নাম টাম করে যদি উনি পালিয়ে যান সেটা আলাদা কথা, গিয়ে ওখান থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি উনি ভোট করে, ওই হ্যাঁ এর পক্ষে ভোট করে উনি যদি মনে করেন উনি ক্ষমতায় টিকে থাকবেন, ওটা ভুল হচ্ছে। যতই শক্তি আপনি কাজে লাগান, দেশের মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, তখন হাজার জোর করেও পাকি বাহিনী পেরেছিল। ৭১-এর যে যুদ্ধ হয়েছিল, রক্তে ভেসে গেছিল, কিন্তু আপনার তো কোনো অবদান নেই, আপনি স্বীকারই করেন না, আপনার দলও স্বীকার করে না। মাটি ভিজে গিয়েছিল রক্তে, কিন্তু তারা পিছু পা হয়নি। এবারও তাই হবে। যখনই আপনারা জোর করতে যাবেন, তখনই দেখবেন বিদ্রোহের মুখে পড়বেন, আর সেই বিদ্রোহের আগুন কিন্তু সারা দেশ জুড়ে চলে যাবে। আর আমার আবেদন প্রত্যেকটা বাংলাদেশিদের কাছে, আপনারা কেউ যতই চাপ দিই, হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না। আদৌ যদি ভোটটা হয়, হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না, সব না এর পক্ষে ভোট দিন। আর না এর পক্ষে ভোট দিলে একেবারে ইউনূসের গলায় ফাঁসির দড়িটা ভালো করে কেটে বসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।